প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব লিভারের একটি রোগ, ফ্যাটি লিভার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন লিভার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফারুক আহমেদ 1970 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লিভার বিষয়ে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ফ্যাটি লিভার, আমরা যে কোনো জায়গায় ফ্যাটি বলতে বুঝি ফ্যাট বা চর্বি জমে যাওয়া। লিভারের বেলায়ও কি তাই? তাই লিভারের মধ্যে চর্বি জমে গেলে বা চর্বি অধিক পরিমাণে জমলে তখন সেটি বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে, তখনই আমরা আসলে এটি ফ্যাটি লিভার বলছেন। লিভারের মধ্যে নরমালি কি চর্বি থাকার কথা কিংবা কতটুকু থাকার কথা, সেটা বেড়ে যাওয়ার কারণ কি? লিভারের মধ্যে সাধারণত 5 থেকে 10 ভাগ, লিভারের ওজনের 5 থেকে 10 ভাগ পরিমাণ ফ্যাট সাধারণত থাকে, নরমালি থাকতে পারে, স্বাভাবিক। এর চেয়ে বেশি যদি বাড়ে তাহলে সেটি ফ্যাট লিভার হিসাবে আমরা গণ্য করি। কেন বাড়ে এটা? এটি মূলত কয়েকটি বিষয়ের কারণে, যেমন ওবেসিটি বা যারা একটু স্থূলকায় তাদের, তাছাড়া ডায়াবেটিস, তারপর রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য কিছু চর্বি তার আধিক্য, এবং কিছু ওষুধ, সাধারণত এইগুলো হচ্ছে কমন কারণ ফ্যাট লিভার। অ্যালকোহল, আর অ্যালকোহল অবশ্যই একটি কারণ, অ্যালকোহল একটি কারণ, এবং যারা মদ্যপানে অভ্যস্ত তাদের বেলায় ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি। হ্যাঁ, ফ্যাট লিভার দুটো কারণে হয়, অ্যালকোহলিক আসলে এবং একটা নন অ্যালকোহলিক। আসলে আমি যেগুলো বলছিলাম সেগুলো আসলে নন অ্যালকোহলিক। আর অ্যালকোহলের কারণে, মানে অ্যালকোহল যদি একটু নির্দিষ্ট পরিমাণে, অধিক পরিমাণে কেউ রেগুলার সেবন করেন তাহলে তাদের ক্ষেত্রে এই অ্যালকোহলের কারণে ফ্যাট লিভার দেখা দিতে পারে। একজন মানুষের শরীরেও নর্মালি তিনি যদি ওবেজ হয়ে যান বা তার যদি ফ্যাট বা চর্বি বেশি জমে, সেটা সামগ্রিকভাবেই তার স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকর। তারপরও কারো কারো একাত্র জমে, সেটা নিয়ে দিব্যি আছেন। লিভারে যদি বেড়ে যায় তাহলে আমরা তো চিন্তিত হই কেন? লিভারে চর্বি যদি জমে যায় তাহলে এটি আমাদেরকে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় যে এই চর্বিজনিত কারণে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার নাও হতে পারে। সকল ফ্যাটি লিভারের পেশেন্টদেরই যে দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ হবে বা ক্ষতি হবে তা নয়। দেখা গেছে যে যারা স্থূলকায় বা ডায়াবেটিস আছে তাদের প্রায় 30-40 ভাগের মধ্যেই এই লিভারের চর্বির সমস্যা দেখা দেয়। তারা যদি এটি প্রতিকার না করেন বা এটি প্রতিরোধ না করেন, পরামর্শ মেনে না চলেন, তাদের মধ্যে একটা অংশ, প্রায় ধরে নেন যে 10 থেকে 25 ভাগ, এদের মধ্যে দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ দেখা দিতে পারে, যা থেকে লিভার সিরোসিস অর ইভেন লিভার ক্যান্সারও দেখা দিতে পারে। জটিল সমস্যা। এই কারণেই এইটি একটু বেশি সচেতনতা প্রয়োজন এই বিষয়ে। তো একজন মানুষের আমি দুই ভাগে শুনতে চাইবো যে আমার লিভারে ধরেন এখনো ফ্যাট অতিরিক্ত জমেনি বা ফ্যাটি লিভার ডিজিজ বলতে যা বোঝায় সেটিতে আমি আক্রান্ত নই। যদি আমি এ থেকে মুক্ত থাকতে চাই তাহলে আমার জীবনযাপন বা সব কিছু মিলে আমার জন্য আপনার পরামর্শ কী? দ্বিতীয় পর্বে আরেকটা বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে যে যদি আমার ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হয়েই পড়ি আনফর্চুনেটলি, সেই ক্ষেত্রে আমি এটা কমিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে জীবনযাপন বা লাইফস্টাইল কতখানি ভূমিকা রাখে এবং চিকিৎসা। প্রথমে যদি বলেন যে আমি সুস্থ থাকতে চাই। সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যের অভ্যাস এবং আমাদের জীবনযাপন প্রণালী এটি একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকা উচিত। যেমন খাদ্য গ্রহণের মধ্যে আমরা যে পরিমাণ পরিশ্রম করি তার থেকে সেই তুলনায় যদি আমরা অধিক খাদ্য গ্রহণ করে থাকি তাহলে সেই বাড়তি যে কার্বোহাইড্রেটগুলো বা শর্করা খাবারগুলো আমরা গ্রহণ করি সেগুলো ফ্যাট হিসেবে শরীরে জমা হতে থাকে এবং এক পর্যায়ে সেটি লিভারেও জমা হতে কারণে সেটি ফ্যাট লিভার হতে পারে। তারপর একটি হচ্ছে খাদ্যের অভ্যাস, আরেকটা হচ্ছে যদি আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে যদি আমরা এক্সারসাইজ করা বা হাঁটাহাঁটি পরিশ্রম এগুলো যদি কম করা হয়, কায়িক পরিশ্রম বা ব্যায়াম যদি না হয় তাহলেও একই সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এরকম হতে হবে যে আমরা রেগুলার একটা সময় ব্যায়াম করব। ব্যায়াম যদি করতে না পারি অ্যাটলিস্ট জোরে জোরে হাঁটা,
এটি খুব ভালো একটি কাজের জিনিস। পাশাপাশি আমাদের খাদ্যের অভ্যাসের মধ্যেও আমাদের একটি হেলদি ফুড একটা থাকা উচিত। অতিরিক্ত পরিমাণে চর্বিযুক্ত খাবার, মাংস এগুলো অ্যাভয়েড করে, অতিরিক্ত ভাত বা রুটি এগুলো অ্যাভয়েড করে একটি সুষম একটি খাদ্যের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত আমাদের। এবং যাদের নিয়মিত অ্যালকোহল বা অতিরিক্ত পরিমাণে নেওয়ার অভ্যাস আছে সেটিও ত্যাগ করা উচিত অবশ্যই। আর যদি কারো হয়ে যায়, তার ফ্যাট জমে গেছে, ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, তার তো লাইফস্টাইল যেটা আপনি বললেন এটি তো তাকে মানতেই হবে। পাশাপাশি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? চিকিৎসা করে কি ভালো হয়? অবশ্যই। কি ধরনের চিকিৎসা? অবশ্যই ফ্যাটি লিভার হওয়ার পরে আমরা যে ইভ্যালুয়েশনগুলো করি, যে ওনার লিভারের ফাংশনগুলো দেখি, পাশাপাশি তার ডায়াবেটিস, রক্তের চর্বির পরিমাণ বা কোলেস্টেরল এবং অন্যান্য চর্বির পরিমাণ, এছাড়া আরও কিছু অসুখ আছে, থাইরয়েডের ফাংশন এবং লিভারের কিছু টেস্ট। আর এরপরে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে এই লিভারের চর্বির কারণে উনি লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তার লিভারের ফাংশনগুলো বেড়ে যায় বা এনজাইমগুলো বেড়ে যায়, তখন বুঝতে হবে যে ওনার ক্ষেত্রে এই ফ্যাট লিভারের কারণে দীর্ঘমেয়াদী লিভারের অসুখ হওয়ার প্রবণতা আছে। তখন তার ক্ষেত্রে এই লাইফস্টাইল চেঞ্জ করা এবং কিছু ওষুধপত্র, যদিও এখনও পর্যন্ত এই যে ওষুধগুলো দেওয়া হয় ফ্যাট লিভারে সেগুলো খুব বেশি কার্যকরী হিসেবে প্রমাণিত নয়। মূলত লাইফস্টাইল চেঞ্জ করা এবং প্রথম যে এবং শেষ কথা সেটা হচ্ছে ওজন কমানো, এর মাধ্যমে চিকিৎসা করা হয়। আর যদি শুধু ফ্যাটি লিভার থাকে আলট্রাসোনোগ্রাম ডায়াগনোসিসে বা সিটি স্ক্যানে, পাশাপাশি আমরা যদি অন্যান্য ফাংশনগুলো ভালো থাকে, তার রক্তের চর্বির পরিমাণ, লিভার ফাংশনটা যদি নর্মাল থাকে এবং উনি যদি খুব বেশি স্থূলকায় না হন, তাহলে শুধুমাত্র একটু লাইফস্টাইল চেঞ্জ করা, যেটা আমরা বলেছি যে খাদ্য গ্রহণের সুষমতা এবং নিয়মিত ব্যায়াম অথবা হাঁটাহাঁটি, কায়িক পরিশ্রম এগুলো মেনটেন করলে উনি ভালো থাকবেন। এর চেয়ে বেশি সতর্কতার প্রয়োজন নাই। সাধারণত কোন বয়সে বা কাদের বেলায় ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে? কারণ নর্মালি তো আমরা শুরুতেই কোনো লক্ষণ তো একজন মানুষ বুঝতে পারবে না, তাহলে কোন বয়সে কারা এর জন্য ঝুঁকিপ্রবণ? বয়সটি আসলে এখানে সাধারণত মাঝ বয়সী। আমি যদি বলি যে সাধারণত, যদিও কখনো কোনো শিশু মানে বাচ্চাদের ক্ষেত্রেও যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু কমনলি কাদের? কমনলি সাধারণত মাঝ বয়সী 20 থেকে 40, 50 এই বয়সের মধ্যেই বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যদি এটা খুব বেশি অতিরিক্ত মাত্রায় জমে যায় এবং কোনো লক্ষণ প্রকাশ পায়, ততক্ষণে তো লিভারের অনেকখানি ক্ষতি করে ফেলেছে। আগেভাগেই যদি এটাকে আমরা রোধ করতে চাই, তাহলে এর জন্য কোনো স্ক্রিনিং বা পরীক্ষা নিরীক্ষার কোনো উপদেশ দেন কি আপনারা? সাধারণত মানে আলট্রাসোনোগ্রাম করেই ফ্যাট লিভার ডায়াগনোসিসটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এইভাবে এখনো পর্যন্ত রিকমেন্ডেশন নাই যে সবাইকে আলট্রাসোনোগ্রাম করে দেখা যে তার ফ্যাট লিভার আছে কিনা, এই রিকমেন্ডেশনটা নাই যারা ঝুঁকিপ্রবণ গ্রুপ, ওবেজ, তবে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস স্থূলকায় যেটা বলেছিলাম, বা যাদের রক্তে চর্বির পরিমাণটা বেশি, তাদের ক্ষেত্রে এটি দেখা দরকার আলট্রাসোনোগ্রাম করে অ্যাটলিস্ট যে তাদের লিভারের ফ্যাট বেশি আছে কিনা। কারণ আগে বলেছি যে এই অসুখটার চিকিৎসাটা এরকম দুটো ভাগ। একটা হচ্ছে কারণের চিকিৎসা, যে কারণে তার ফ্যাট লিভার হয়েছে, এই কারণগুলো যদি কোনোটা পাওয়া যায় তার স্ট্রিক্টলি চিকিৎসা করলে, পাশাপাশি যদি উনি খাদ্যের অভ্যাস এবং লাইফস্টাইল ঠিক করেন, তাহলে ইনশাল্লাহ উনি একদম সুস্থ হয়ে যাবেন। আস্তে আস্তে এই চর্বিটা কমে আসবে লিভারের, এবং এর থেকে দীর্ঘমেয়াদী অসুখগুলো যে হওয়ার সম্ভাবনা সেটি থেকে উনি মুক্ত থাকবেন। কিন্তু সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সচেতন হতে হবে এবং এই ডাক্তারের পরামর্শগুলো মানতে হবে। একজন যদি বলছিলাম যেটা যে তিনি বুঝতে পারেননি, লক্ষণ তো অনেক পরে প্রকাশ পায়, যখন লক্ষণ প্রকাশ পেল তখন আপনাদের কাছে আসলেন, ততক্ষণে লিভারের অনেক ক্ষতি হয়ে গেছে, তার এনজাইমে পরিবর্তন এসে গেছে, লিভারের কার্যক্ষমতাও নষ্ট হয়ে গেছে, তার জন্য কি করার আছে? ইতিমধ্যেই যদি তার এই দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে লিভার সিরোসিস দেখা দিতে পারে, যেটা হয় অনেক সময় যদি কেউ সচেতন না হন বা অসুখের চিকিৎসা না করা হয়, তখন অন্যান্য লিভার সিরোসিস রোগীদের মতোই তাদের চিকিৎসা করা হয়। কি ধরনের চিকিৎসা? তখন লিভার সিরোসিস তো ডেফিনেট চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন করা বা লিভার প্রতিস্থাপন করা। কিন্তু তার আগে আমরা যেগুলো করি, সাধারণত তাকে তার যে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিকিৎসা করা, তার রক্তে চর্বি বেশি থাকলে তার চিকিৎসা করা, পাশাপাশি যদি তার ডিকম্পেনসেটেড হয় বা পেটে পানি আসে বা পায়ে পানি আসে, সেগুলো চিকিৎসা করা, তখন এই চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ হয়ে যান। লিভার সিরোসিস হলে লিভার প্রতিস্থাপন করা একটি জটিল চিকিৎসা এবং ব্যয়বহুল। এটি বাংলাদেশের স্কোপ কতখানি? বাংলাদেশে শুরু হয়েছিল, তারপর আবার কিছু জটিলতার কারণে এখন হচ্ছে না। তবে আমরা আশাবাদী আবার কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আশা করি লিভার ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে আবার শুরু হবে ইনশাল্লাহ।
জটিলতা কেটে এটা শুরু হোক সেটাই আমরা প্রত্যাশা করি, কারণ অনেক রোগী এই রোগে আক্রান্ত এবং তারা যাতে দেশেই চিকিৎসা নিতে পারেন। শেষ জানতে চাইব যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি পরামর্শ দেন যে ওভারঅল ফ্যাটি লিভার ডিজিজ মুক্ত হতে হলে একজন মানুষের কি করা উচিত? প্রথমটি হচ্ছে খাদ্যের অভ্যাস। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের খাদ্যের মধ্যে আমরা যেটা বলি অতি বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখা, তার সাথে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার রাখা, এবং কম পরিমাণে বলবো শর্করা জাতীয় খাবার, ভাত বা রুটি এগুলো কম পরিমাণে রাখা, চর্বিযুক্ত খাবারগুলোকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা। আর পাশাপাশি যে কিছু ফাস্ট ফুডস আমরা গ্রহণ করে থাকি, যে পিৎজা, জাঙ্ক ফুডসগুলো, এগুলোতে অনেক ক্যালোরি থাকে। ইভেন কেক, পেস্ট্রি, আইসক্রিম এগুলোতে অনেক ক্যালোরি থাকে। এই জাতীয় খাবারগুলোকে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে যাতে আমরা না রাখি। আর তার ব্যায়াম এবং হাঁটাচলা, পাশাপাশি যারা কায়িক পরিশ্রম কম করেন, যাদের কাজের মধ্যে দেখা গেছে তাদের বসে থাকাটাই বেশি হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার একটা সময় বের করবেন সকালে বা সন্ধ্যায়, যাতে 20 থেকে 30 মিনিট একটু জোরে হাঁটা, এটাতে আপনারা আমার মনে হয় অনেক ভালো থাকবেন। যেহেতু ফ্যাটি লিভার ডিজিজ হলে তার এন্ড রেজাল্ট খুব খারাপ, যার চিকিৎসা অনেক সময় চিকিৎসা করা দুরূহ এবং নিশ্চিত মৃত্যু, অথবা চিকিৎসা সম্ভব হলেও সেটা ব্যয়বহুল, জটিল, সেই জন্য প্রতিরোধের দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। অবশ্যই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফ্যাটি লিভার ডিজিজ ও তার প্রতিকার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে, লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা দিয়ে সাজানো হয়েছে। থাইরয়েড গ্রন্থি এটা একটা গ্ল্যান্ড, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এবং এটা থেকে শরীরের অত্যন্ত প্রয়োজনীয় যেটা জীবন রক্ষাকারী কিছু উপাদান হরমোন তৈরি হয়, এবং সেই হরমোনের কাজ হলো শরীরে যে সেল আছে প্রায় 100 ট্রিলিয়ন সেল, সেই সেলের ভিতরে যে মেটাবলিজম, এবং সেই মেটাবলিজমের মাধ্যমে শরীরের মানুষের যে তাপ উৎপাদন করা এবং কার্যক্ষমতা তৈরি করা, এটার জন্য এই থাইরয়েড হরমোন দরকার হয়। এবং থাইরয়েড হরমোন গলার দুই পাশে 2টা লোব প্রজাপতির মতো থাকে, মাঝখান দিয়ে একটা কানেক্টেড থাকে, এটাকে বলা হয় ইসমাস। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অনেক রকমের রোগ হয়। থাইরয়েড গ্ল্যান্ড যখন ফুলে যায় তখন আমরা এটাকে বলি গয়টার। বিভিন্ন কারণে, যেমন ইনফেকশন, ইনফ্লামেটরি কারণে হয়, তারপরে কিছু ভাইরাস থেকে হয়, আয়োডিনের অভাবে হয়, তারপরে কিছু আছে টিউমারের জন্য হয়, যেগুলি সাধারণ টিউমার, আর কিছু আছে ক্যান্সার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।